সবাইকে স্বাগত দীপ্ত সন্ধ্যার সংবাদে। সাথে রয়েছে দোলা ডলারের শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। ট্রাইব্যুনালে হাজির হতে শেখ হাসিনা ও কামালের বিরুদ্ধে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ। ইরান ও ইসরায়েলে পাল্টাপাল্টি হামলা চলছেই, 4 দিনে 2 দেশে প্রাণহানি 3 শতাধিক। টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন চক্রে কাল মুখোমুখি বাংলাদেশ শ্রীলঙ্কা, ম্যাচ সকাল 10:30টায়। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে দেশের কোথাও খুঁজে পাওয়া যায়নি। তারা দুজনই পালিয়ে ভারতে আছেন। পুলিশের এমন রিপোর্ট এবং চিফ প্রসিকিউটরের আবেদনে শেখ হাসিনা ও কামালকে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়ার নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সোমবার 3 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এর বিচারিক প্যানেল এই নির্দেশ দেন। এগিয়ে চলছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই-আগস্টের গণহত্যার মামলা। 16 জুলাই থেকে 5 আগস্ট, এই 3 সপ্তাহে অন্তত 1400 জন ছাত্রকে হত্যার দায়ে শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের মামলা এখন বিচারাধীন। সোমবার পুলিশের দেওয়া রিপোর্টে বলা হয়েছে, শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে দেশের কোথাও খুঁজে পাওয়া যায়নি। পরে ট্রাইব্যুনাল আইন অনুযায়ী তাদের হাজির হতে 2টি পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়ার আবেদন জানান চিফ প্রসিকিউটর। ট্রাইব্যুনাল তা মঞ্জুর করে। পরে চিফ প্রসিকিউটর জানান, পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়ার পরও 24 জুনের মধ্যে হাজির না হলে তাদের অনুপস্থিতিতেই বিচার শুরু হবে। অর্থাৎ এই আসামি শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামালকে আগামী 1 সপ্তাহের মধ্যে হাজির হওয়ার জন্য নির্দেশনা দিয়ে আদালতের এই আদেশটি 2টো বাংলাদেশের বহুল প্রচারিত পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়ার জন্য আদেশ দিয়েছেন। আগামী 24শে জুন তারা যদি এই সময়ের মধ্যে উপস্থিত না হন, তাহলে আদালত আইন অনুযায়ী পরবর্তী কার্যধারা গ্রহণ করবেন এবং তাদের অনুপস্থিতিতেই বিচার কার্য পরিচালিত হবে। গত 1 জুন শেখ হাসিনার আনুষ্ঠানিক বিচার শুরুর দিনে ট্রাইব্যুনাল এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। সোমবার ভোরেও দুর্বৃত্তদের ছোড়া 2টি ককটেলের মধ্যে একটি বিস্ফোরিত হয়। এই বিষয়েও কথা বলেন চিফ প্রসিকিউটর। আমরা এগুলো আমলে নিচ্ছি না, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এগুলো ডিল করবেন। আমাদের বিচার প্রক্রিয়া এটা ন্যায়সঙ্গত বিচারের প্রক্রিয়া। বাংলাদেশে যে অপরাধ হয়েছে সেটার বিচার হতে হবে, এটা ন্যায় বিচারের দাবি, আইনের দাবি, জাতীয় প্রত্যাশা। সেটা স্মুথলি অগ্রসর হতে থাকবে। কেউ যদি এটাকে বাধাগ্রস্ত করার চেষ্টা করে, কেউ যদি আইন অমান্যকারী কোনো কাজ করে, সেই ব্যাপারে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। আগামী বৃহস্পতিবার শেখ হাসিনার বিরুদ্ধে আদালত অবমাননার মামলার শুনানির দিন ধার্য রয়েছে। কিভাবে শেখ হাসিনা 227 জনকে হত্যার হুমকি দিয়েছিলেন তা বিশ্বকে দেখাতে শুনানি কার্যক্রম সরাসরি সম্প্রচার করা হবে বলে জানিয়েছেন প্রসিকিউশন। স্বস্তিকা সিংহ, দীপ্ত সংবাদ, ঢাকা। ফের আলোচনায় বিএনপি নেতা ইশরাক হোসেন। দুপুরে ঢাকা দক্ষিণ সিটির নগর ভবনের কনফারেন্স রুমে একটি সভায় অংশ নেন তিনি। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নগর ভবনে এটিই ছিল তার প্রথম সভা। এই সভার ব্যানারে ইশরাক হোসেনকে মাননীয় মেয়র হিসেবে উল্লেখ করা হয়। ঢাকা দক্ষিণ সিটির বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়। ওই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি নেতা ইশরাক হোসেন। সভায় ইশরাক হোসেনকে ফুলেল শুভেচ্ছা ক্রেস্ট প্রদান করতে দেখা গেছে কয়েকজনকে। এদিকে আজ ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটির মেয়রের দায়িত্ব হস্তান্তরের দাবিতে নগর ভবনের সামনে ফের অবস্থান নেন তার সমর্থকরা। পরে বেলা 11টার পর নগর ভবনে আসেন ইশরাক হোসেন। এই আন্দোলনের শুরু থেকেই সমস্ত জরুরি সেবা কিন্তু চলমান ছিল এবং সেটা আমাদের সিদ্ধান্তে আমরাই নিশ্চিত করেছি যে সকল ধরনের জরুরি সেবা যেগুলো রয়েছে সেগুলো যাতে চলমান থাকে, অর্থাৎ আমাদের আন্দোলনের কারণে যাতে জনগণের দুর্ভোগ তো হচ্ছেই, কিন্তু সেটি যাতে চরম আকারে না পৌঁছায়। দৈনন্দিন যে সেবাগুলো রয়েছে সেগুলোকে আমরা পুনরায় চালু করতে চাচ্ছি, কিন্তু আমাদের আন্দোলন চলমান থাকবে। যে কোনো অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানালে তারা আমাকে মেয়র হিসেবে তারা ব্যানারে লিখতে পারে। এটা আমার দাবি না, এটা আমার জনগণের দাবি।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের হাই কমিশনার সারা কুক। সকাল 10:30টার দিকে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বৈঠকটি অনুষ্ঠিত হয়। এই সময় বাংলাদেশ যুক্তরাজ্য সম্পর্ক নিয়ে আলোচনা করেন তারা। সেই সঙ্গে আগামী নির্বাচন, সংস্কার ও সমসাময়িক রাজনীতি নিয়েও দুই পক্ষ নিজেদের মতামত তুলে ধরেন। বিএনপি মহাসচিবের সঙ্গে বৈঠকে আরও উপস্থিত ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান ও চেয়ারপারসনের পররাষ্ট্রনীতি বিষয়ক বিশেষ সহযোগী উপদেষ্টা কমিটির সদস্য শামা ওবায়েদ। এবারের ঈদযাত্রায় 379টি সড়ক দুর্ঘটনায় অন্তত 390 জন নিহত এবং 1182 জন আহত হয়েছেন। 31 মে থেকে ঈদ শেষে কর্মস্থলে ফেরা 14 জুন পর্যন্ত এসব দুর্ঘটনা ঘটে। সকালে ডিআরইউতে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানায় যাত্রী কল্যাণ সমিতি। সংগঠনের দেওয়া তথ্য মতে সড়ক, রেল ও নৌপথে মোট 415টি দুর্ঘটনায় 727 জন নিহত এবং 1194 জন আহত হয়েছেন। এর মধ্যে মোটরসাইকেল দুর্ঘটনার সংখ্যা সবচেয়ে বেশি। এই সময় ঈদের আগে ছুটি কম, অটোরিকশার অবাধে চলাচল, অদক্ষ চালক সহ দুর্ঘটনার 9টি কারণ তুলে ধরেন বক্তারা। এছাড়া ঈদযাত্রায় সড়ক দুর্ঘটনা কমাতে দীর্ঘমেয়াদী পরিকল্পনা, ছোট যানবাহন মহাসড়ক থেকে উচ্ছেদ এবং ঈদের আগে 4 দিন ছুটি সহ 12টি দাবি তুলে ধরে সংগঠনটি। ঈদযাত্রা শুরুর দিন 31 মে থেকে ঈদ শেষে কর্মস্থলে ফেরা 14 জুন পর্যন্ত বিগত 15 দিনে 379টি সড়ক দুর্ঘটনায় 390 জন নিহত, 1182 জন আহত হয়েছেন। আগামীকাল থেকে সারা দেশে বৃষ্টিপাত বাড়তে পারে। থেমে থেমে এমন বৃষ্টি চলতে পারে প্রায় 1 সপ্তাহ। এতে তাপমাত্রা 1 থেকে 2 ডিগ্রি পর্যন্ত কমতে পারে। সকালে আবহাওয়া অধিদপ্তরের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়। গতকাল থেকে মেঘ বেড়ে গেছে এবং বৃষ্টি একটু একটু থেমে থেমে হচ্ছে। আমরা গত পরশু দিন হেভি রেইনফল ওয়ার্নিং জারি করেছি বাংলাদেশের সব ডিভিশনে। হয়তো আজকে বৃষ্টি ওইভাবে বাড়বে না, আশা করি আগামীকাল থেকে সারা দেশে এই বৃষ্টি বাড়বে এবং অনেক জায়গায় ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা আছে আগামী 2-3 দিন। সেক্ষেত্রে তাপমাত্রা অন অ্যান অ্যাভারেজে 1 থেকে 2-3 ডিগ্রি তাপমাত্রা সারা দেশে কমে যেতে পারে এবং সারাদিন মেঘলা এবং থেমে থেমে বৃষ্টি হবে, যেটা বর্ষাকালের বৃষ্টি, সেই বৃষ্টিটাই হবে। আন্তর্জাতিক প্রসঙ্গ। ইরান ও ইসরায়েলের মধ্যে টানা 4র্থ দিনের মতো হামলা পাল্টা হামলা চলছে। ইরানের চালানো সবশেষ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা ইসরায়েলের রাজধানী তেল আবিব ও হাইফা শহরে আঘাত হেনেছে। এতে কমপক্ষে নিহত হয়েছে 8 জন। ক্ষতিগ্রস্ত হয়েছে তেল আবিবে অবস্থিত মার্কিন দূতাবাস। এদিকে যুদ্ধবিরতি আলোচনায় বসতে অস্বীকৃতি জানিয়েছে ইরান। জায়নবাদীদের আকাশ সীমা এখন আর রক্ষিত নয়। তাদের দম্ভের আয়রন ডোম ফাঁকি দিয়ে দফায় দফায় ইরানি ক্ষেপণাস্ত্র আঘাত হানছে ইসরায়েলি বিভিন্ন স্থানে। তেমনই এক হামলায় ব্যাপক ক্ষতিগ্রস্ত হয় ইসরায়েলের উত্তরাঞ্চলের বন্দর নগরী হাইফার নিকটবর্তী বিদ্যুৎ কেন্দ্রটি। গত শুক্রবার প্রথম ইরানে হামলা চালায় ইসরায়েল। এরপরই তাদের দাঁত ভাঙা জবাব দিতে শুরু করে ইরান। টানা হামলা পাল্টা হামলার মধ্যে রোববার রাত থেকে সোমবার ভোর পর্যন্ত ইসরায়েলে আরও অন্তত 8 জন নিহত হন। এই সময় হামলা হয় ইসরায়েলের মধ্যাঞ্চলেও। ইসরায়েলের অন্যতম দোসর যুক্তরাষ্ট্রের দূতাবাসের কাছেই আঘাত হানে ইরানি ক্ষেপণাস্ত্র। তেল আবিবে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক হাকাবি এক এক্স পোস্টে এ তথ্য জানিয়েছেন। পোস্টে রাষ্ট্রদূত লেখেন, ইরান থেকে নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্র তেল আবিবে মার্কিন দূতাবাস ভবনের কাছে আঘাত হেনেছে। এতে দূতাবাস ভবনের সামান্য ক্ষতি হয়। তবে এ ঘটনায় মার্কিন কর্মীদের কেউ হতাহত হননি। হামলার জেরে সোমবার জেরুজালেম আর তেল আবিবে মার্কিন দূতাবাস ও কনসুলেট বন্ধ থাকবে। উদ্ভূত পরিস্থিতিতে ইসরায়েলের হামলার মুখে যুদ্ধবিরতি নিয়ে আলোচনা নাকচ করে দিয়েছে ইরান। মধ্যস্থতাকারী 2 দেশ কাতার ও ওমানকে দেশটি স্পষ্ট জানিয়ে দিয়েছে, ইসরায়েলের হামলার জবাব পুরোপুরি না দেওয়া পর্যন্ত ইরান কোনো ধরনের আন্তরিক আলোচনায় যাবে না। পাল্টা হামলা চলছে ইরানেও। রোববার ইরানের রাজধানী তেহরান সহ দেশটির পশ্চিমাঞ্চলের ক্ষেপণাস্ত্র স্থাপনা লক্ষ্য করে হামলা চালায় ইসরায়েলি বাহিনী। এতে করে দেশটিতে রোববার পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে 200-র বেশিতে দাঁড়িয়েছে। বিষয়টি নিশ্চিত করেছে ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়।
এছাড়া ইসরায়েলি হামলায় রোববার ইরানের রেভলিউশনারি গার্ড কোর IRGCর গোয়েন্দা শাখার মোহাম্মদ কাজেমি এবং 2 জন জেনারেল হাসান মোহাক্কিক ও মোহসেন বাঘেরি নিহত হন। ইরান পুলিশ জানিয়েছে তারা ইসরায়েলের গোয়েন্দা সংস্থার বৈদেশিক শাখা মোসাদের আরও 2 সদস্যকে গ্রেপ্তার করেছে। একই সঙ্গে তাদের কাছ থেকে বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার করা হয়েছে। এছাড়া মোসাদের এক সদস্যের মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান। এদিকে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার ইসরায়েলি পরিকল্পনা প্রত্যাখ্যান করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের সর্বোচ্চ এই নেতাকে হত্যা না করতে ইসরায়েলের প্রতি আহ্বান জানান ট্রাম্প। তবে ইরানি শাসকদের উৎখাতের পরিকল্পনা নেই দাবি করেছে ইসরায়েল। ইশরাত সুমা, দীপ্ত বার্তা কক্ষ। জানিয়ে দিব খেলার খবর। বাংলাদেশ শ্রীলঙ্কা সিরিজ দিয়ে ICC টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন চক্র শুরু হতে যাচ্ছে। ব্যাটিংয়ে দণ্ডদশা কাটিয়ে বাংলাদেশ এই সিরিজে কতটা ভালো করতে পারে সেটাই এখন দেখার পালা। মঙ্গলবার 2 ম্যাচ সিরিজের প্রথমটি শুরু হবে গলে সকাল 10:30টায়। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে তৃতীয় আসরের রেসটা এখনও পুরোপুরি কাটেনি। তার আগেই 2027 সালের নতুন চক্রের মিশন শুরুর অপেক্ষায় বাংলাদেশ শ্রীলঙ্কা। গত বছর আমরা 7-এ শেষ করেছি। অবশ্যই তো লক্ষ্য থাকবে যে 4, 5, 6-এর মধ্যে যদি এবছর আমরা আসতে পারি। স্বপ্ন দেখতে মোটেও দোষের নয়, কিন্তু বাস্তবতার সাথে পারফরমেন্সের ফারাকটাও বেশ। বিশেষ করে অতীত পরিসংখ্যান কোনোভাবেই সমর্থন দিচ্ছে না সফরকারীদের। লঙ্কানদের সাথে এটি টাইগারদের ত্রয়োদশ টেস্ট সিরিজ। এর আগে 12 বারের দেখায় একটি তো জিততে পারেনি বাংলাদেশ, ড্র করেছে কেবল একটি। আর ম্যাচ হিসাবে 26 বারের লড়াইয়ে 20টিতে হার মুশফিক মিরাজদের। 2017 সালে 6 উইকেটে জয় পায় সেই সময়ের মুশফিক বাহিনী। দুদলের মুখোমুখি লড়াইয়ে সর্বনিম্ন 62 রান কলম্বোয় 2007 সালে। তখন বাংলাদেশের অধিনায়ক ছিলেন সময়ের তারকা ব্যাটার মোহাম্মদ আশরাফুল। বাংলাদেশকে 8 ম্যাচে শ্রীলঙ্কা ইনিংস ব্যবধানে হারিয়েছে। সবচেয়ে বড় ব্যবধানে জয় ইনিংস ও 248 রানে 2014 সালে মিরপুরে। রানের ব্যবধানে সবচেয়ে বড় জয় 465। 2009 সালে চট্টগ্রামে এই জয় পেয়েছিল লঙ্কানরা। ঘোষিত লঙ্কান দলে প্রথমবারের মতো সুযোগ পেয়েছেন লাহিরু উদারা, পাসিন্দা সুরিয়া বান্দারা, সোনাল দিনুশা, পবন রত্নায়েকে, থারিন্দু রত্নায়েকে এবং ঈশিতা বিজেসুতরা। অধিনায়কের আর্মব্যান্ড থাকবে ধনঞ্জয় ডি সিলভার বাহুতে। তবে এত পরিবর্তনের মাঝেও অভিজ্ঞ ব্যাটিং লাইন আপ ধরে রেখেছে টিম ম্যানেজমেন্ট। ইনিংসের সূচনা করবেন পাতুম নিশাঙ্কা, মিডল অর্ডারে অভিজ্ঞ দীনেশ চান্ডিমাল, কুশল মেন্ডিস, কামিন্দো মেন্ডিস, অ্যাঞ্জেলো ম্যাথিউস ও ধনঞ্জয় ডি সিলভার উপরই থাকবে দলের ভরসা। এই সিরিজের সবচেয়ে আলোচিত মুখ অ্যাঞ্জেলো ম্যাথিউস। গল টেস্টে অবসর নেবেন 38 বছর বয়সী অলরাউন্ডার। 16 বছরের টেস্ট ক্যারিয়ারের ইতি টানবেন তিনি। মোহাম্মদ হাসিব, দীপ্ত স্পোর্টস। শেষ করব দীপ্ত সন্ধ্যার সংবাদ। যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। ট্রাইব্যুনালে হাজির হতে শেখ হাসিনা ও কামালের বিরুদ্ধে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ। ইরান ও ইসরায়েলে পাল্টাপাল্টি হামলা চলছেই, 4 দিনে 2 দেশে প্রাণহানি 3 শতাধিক। টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন চক্রে কাল মুখোমুখি বাংলাদেশ শ্রীলঙ্কা, ম্যাচ সকাল 10:30টায়। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ দেখবেন রাত 11টায়। এছাড়াও আরও তথ্য এবং বিনোদনের নানা খবরাখবর জানতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।